আমি আওয়াজ কম করি একটু, হ্যাঁ? ওকে, সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক কিংবা আমরা শর্টকাটে লিখি SHM। তো সিম্পল হারমোনিক মোশনের প্রপার্টিসগুলো কী কী ছিল গাইস? একটা প্রপার্টি ছিল যে টাইম পিরিয়ডটা কনস্ট্যান্ট, আরেকটা কী ছিল? এনার্জি লস হচ্ছে না সিস্টেমে, রাইট? নাও এনার্জি লস না হলে আমরা কি দেখছিলাম, যে যদি আমরা যে কোনো একটা অসিলেশন দেখি, ওটা যদি মডেল করি, সো এই পার্টটা কি বেসিক্যালি অ্যাম্প্লিটিউডটা না? অ্যাম্প্লিটিউডটা প্রথম অসিলেশনেও যা ছিল, n নাম্বার অসিলেশনে কিন্তু অ্যাম্প্লিটিউডের লেন্থটা চেঞ্জ হয়নি, রাইট? লাইক 10টা অসিলেশন, 20টা অসিলেশন, 100টা অসিলেশন পরেও অ্যাম্প্লিটিউডটা সেম ছিল। তার মানে কি এনার্জি লস হচ্ছে না। একটা অসিলেশনে এনার্জি কিসের উপর ডিপেন্ড করে? যত বড় অ্যাম্প্লিটিউড হবে তত বেশি এনার্জি না? রাইট অর রং? পেন্ডুলামটা যদি বেশি সুইং করে ওইটার মধ্যে স্টোরড এনার্জি সবচেয়ে বেশি না? স্প্রিংটা যদি বেশি স্ট্রেচড হয় ওইটাতে স্টোরড এনার্জি সবচেয়ে বেশি না? আচ্ছা, আরেকটা ফ্যাক্টরের উপর এনার্জি ডিপেন্ড করে, কি বলতে পারবেন কেউ? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বেশি হলে তার মানে যত তাড়াতাড়ি সে ভাইব্রেট করতেছে, যত তাড়াতাড়ি অসিলেশন হচ্ছে, তার মানে এনার্জি বেশি না কম? বেশি। সো বেসিক্যালি আপনার ফ্রিকোয়েন্সি এবং অ্যাম্প্লিটিউড এই দুটার উপরে আমার এনার্জি ডিপেন্ড করতেছে পুরো অসিলেশনের সিস্টেমটার উপরে, রাইট? এখন আমার যদি এনার্জি চিন্তা করেন, আমার যদি এখন এনার্জি লস হতে থাকে, সে ফর এক্সাম্পল আমি যদি পেন্ডুলামটা ছেড়ে দিই, বাতাসের এয়ার ফ্রিকশনের জন্য তো এনার্জি লস হবে। কিংবা আমরা সিম্পল হারমোনিক যে স্প্রিং ম্যাথ সিস্টেমটা যেটা করলাম, যারা নতুন আসছেন তাদের জন্য একটু রিভিউ দিয়ে দিব। দাঁড়ান আগে ওদের একটু বলে নিই, যে আমি যখন স্প্রিংটা টেনে ছেড়ে দিলাম, যে আমি তো অ্যাজিউম করতেছি কি আমার সারফেসটা ফ্রিকশনলেস, বাট ইন রিয়েলিটি ফ্রিকশনলেস কি না। ফ্রিকশনের জন্য আমার প্রত্যেকবার এনার্জি লস হচ্ছে, কন্টিনিউয়াসলি এনার্জি লস হচ্ছে, রাইট? স্পিড যত বেশি ফ্রিকশনাল লস তত বেশি। এখন তার মানে কি, এখন দুইভাবে আমার এনার্জি লসটা হতে পারে। একটা হলো এনার্জি লসটা আমার এই ওয়েভের ভিতরে দেখাতে পারে, একটা হলো যে আমার অ্যাম্প্লিটিউডটা ছোটো হতে থাকবে অথবা আমার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতে থাকবে। কিন্তু সবচেয়ে মজার জিনিস হলো ইন রিয়েলিটি সেম, মানে যে কোনো অসিলেশনে, এরকম হারমোনিক অসিলেশনে, এই জন্য এটা বলে হারমোনিক অসিলেশন, টাইম পিরিয়ডটা তো কনস্ট্যান্ট, রাইট? একটা অসিলেশন কমপ্লিট করতে যে সময়টুকু লাগে ওটা তো সেম, ওটা কি চেঞ্জ হয় গাইজ? না। তার মানে আমার ফ্রিকোয়েন্সি কি চেঞ্জ হবে টাইম পিরিয়ড কনস্ট্যান্ট থাকলে? ফ্রিকোয়েন্সি কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কারণ আমার ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের রিলেশনশিপ কি? টাইম পিরিয়ড মানে একটা অসিলেশন কমপ্লিট করতে যে সময়টা লাগে। সো আর ফ্রিকোয়েন্সি মানে কি? এক পার ইউনিট টাইমে কয়টা ফ্রিকোয়েন্সি, কয়টা রোটেশন কিংবা রেভলিউশন কিংবা অসিলেশন হচ্ছে, রাইট? তার মানে আমার যদি ফ্রিকোয়েন্সিটা, আমার যদি টাইম পিরিয়ডটা কনস্ট্যান্ট থাকে, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে। তার মানে আমার ওয়েভটা এনার্জি লস আমি একভাবে দেখতে পাবো, সেটা হলো অ্যাম্প্লিটিউড ছোটো হতে থাকবে। উদাহরণস্বরূপ যদি বলি যে আমি যদি পেন্ডুলামটা নিয়ে কাজ করি, পেন্ডুলামটা কিন্তু একটা সময় আস্তে 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 পেন্ডুলামের অ্যাম্প্লিটিউডটা ছোটো হয়ে যাবে, সে কম দূরত্বে যেতে পারতেছে, কিন্তু তার ফ্রিকোয়েন্সি কিন্তু সেম থাকতেছে। হ্যাঁ, সব থেমে যাবে, বিকজ এয়ার রেজিস্ট্যান্স আছে। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা একটা জিনিস মডেল করি না, সেটা হলো আমরা যখন ওই পয়েন্ট অফ সাসপেনশনটা ধরি ওখানে তো ফ্রিকশনাল লস হচ্ছে, আরেকটা লস হচ্ছে, ওটা তো আমরা চিন্তা করি না। সেটা হলো যে আপনার, আমাদের অ্যাজাম্পশন হলো যে যখন ওই যে তারটা, যে স্ট্রিংটা, ওটা স্ট্রেচ হচ্ছে না, কিন্তু ইন রিয়েলিটিটা তো বারবার স্ট্রেচ হচ্ছে। যত দূরে যাচ্ছে একবার স্ট্রেচ হচ্ছে, একবার কম্প্রেস হচ্ছে, একবার স্ট্রেচ হচ্ছে, সো ওখানে হিট লস হচ্ছে না? কারণ যে কোনো একটা সিস্টেম যখন আপনি ওটা ওয়ার্ক করতেছেন না, ওর উপরে কাজ করছেন না, এটাকে স্ট্রেচ করতেছেন, রিলিজ করতেছেন, সো ওখানের মধ্যে কিন্তু এনার্জি লস হচ্ছে। এনার্জিটা কোত্থেকে আসতেছে? আপনার পেন্ডুলামের ভেতরে যে স্টোর এনার্জিটা, ওইটা কিন্তু লস হয়ে যাচ্ছে আলটিমেটলি, মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যদি চিন্তা করি। সো এই পার্টটা ক্লিয়ার? তার মানে আমার ঘড়ির কথা যদি চিন্তা করি, যে আগেকার আমলে যে ঘড়িগুলোর জন্য মানে পেন্ডুলাম ইউজ করতো টাইম রাখার জন্য, ওটার কিন্তু আপনার অ্যাম্প্লিটিউডটা ছোটো হতে থাকতো, আস্তে আস্তে এই জন্য কিন্তু ঘোরাইতে হতো, চাবি দেওয়া লাগতো, কিংবা ঘড়িতে কিন্তু চাবি দেওয়া লাগতো আগে স্প্রিংয়ের ঘড়িগুলোতে, যে আপনার এনার্জি লস হয়ে যাচ্ছে, কিন্তু স্টিল ইট কিপস টাইম। কারণ আমি তো ঘড়ির জন্য কি ইউজ করতেছি, আমি ইউজ করছি হলো এই পার্টটা, যে একটা অসিলেশন থেকে আরেকটা অসিলেশনের মাঝখানে যে টাইমটা, এইটা তো কনস্ট্যান্ট, এইটা তো চেঞ্জ হচ্ছে না। আমার বেসিক্যালি হচ্ছে কি, যে আস্তে 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 আমার অ্যাম্প্লিটিউডটা ছোট হয়ে যাচ্ছে। অ্যাম্প্লিটিউড, এটা বলে ডিকে কার্ভ, আমার অ্যাম্প্লিটিউডটা কিন্তু ডিকে হয়ে যাচ্ছে,
ঠিক আছে, এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, আমরা পরে দেখবো এগুলো, অথবা আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সময় অঙ্কগুলো দেখবেন। কিন্তু আমার দিন শেষে দেখেন এই দুটার মাঝখানে যে টাইম পিরিয়ড যে ডিস্টেন্সটা, এটা কিন্তু কনস্ট্যান্ট, এখানেও যা এখানেও কিন্তু একই, এই টাইম পিরিয়ডটা চেঞ্জ হচ্ছে না। আমার এনার্জি লস হচ্ছে কিন্তু অ্যাম্প্লিটিউড থেকে, এই জন্য কিন্তু আপনি দেখবেন যে অসিলেশনের যে রেটটা ওটা কমে যাচ্ছে, মানে টাইমটা ঠিক আছে কিন্তু যত দূরে যাচ্ছে ওটা কম দূরে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে আমি যদি আপনারা বলি যে ড্যাম্পড এই এরিয়ার ভেতরে, এই এনভেলপটুকুর ভেতরে কিন্তু আমার অসিলেশনটা থাকবে। তার মানে আমি যদি আপনার জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ড্যাম্পড হারমোনিক মোশন, আপনি বলতে পারবেন না? এনার্জি লেখাই আছে ডিউ টু এনার্জি লস, আপনার অ্যাম্পলিটিউডটা ডিক্রিজ হচ্ছে অ্যাট ওয়ান পয়েন্ট। আচ্ছা, এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ কেউ দিতে পারবেন যেটা অ্যাপ্লিকেশন? আচ্ছা, ড্যাম্পিং, এই জিনিসটাকে বলে ড্যাম্পিং, যে আপনার একটা অসিলেশন থেকে এনার্জি চলে যাওয়া। ড্যাম্পিং কি ভালো জিনিস না খারাপ জিনিস? আপনি বলতেছেন খারাপ, একজন বলতেছে ভালো। আচ্ছা, আপনি যখন খারাপ বললেন, খারাপের উদাহরণ দেন। কারণ আমরা যদি একটা হারমোনিক মোশন শুরু করি, বলের মধ্যে শুরু করি, ওটা একসময় থেমে যাবে। তার মানে আমার এনার্জিটা স্টোর থাকতেছে না, এনার্জি লস হয়ে যাচ্ছে, আমি যে সিস্টেমে এনার্জি রাখতে পারতেছি না। ইটস গুড অ্যান্সার। হ্যাঁ, বারবার ইয়ে দেওয়া লাগতেছে, আমি এনার্জি স্টোর থাকতেছে, গুড অ্যান্সার। স্যার বলেন ভালো জিনিস কেন? না, ওইটা কিন্তু ডিফারেন্ট, ওইটা 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 আলাদা, ওইটা ইন্টেন্সিটি, ওইটা ইন্টেন্সিটি। বাট ও আর থামতো না, না ঠিক আছে, কিন্তু এটা ভালো খারাপ দুইটাই আছে অ্যাপ্লিকেশনের উপর। ওনার ফার্স্ট পয়েন্টটা ঠিক আছে, ইট ডিপেন্ডস অন অ্যাপ্লিকেশন। উদাহরণস্বরূপ এই ঘরে ঢুকে বললাম না এই রুমটা অ্যাকোস্টিক্স খারাপ, অ্যাকোস্টিক্স খারাপ মানে সাউন্ড ইকো হচ্ছে, লেন্থের জন্য সব জায়গায় আওয়াজটা অ্যাম্পলিফাইড হচ্ছে, রাইট? আমি দেখেন অ্যাম্পলিফিকেশন চাচ্ছি না, আমি চাচ্ছি সাউন্ডটা ড্যাম্পেন্ড হোক, মানে সাউন্ডটা কমে যাক। আপনারা কি খেয়াল করছেন কিনা জানি না যে স্টুডিওতে কিংবা অ্যাকোস্টিক্স রুমে দেখবেন যে পিছনে ফোমের মতো এরকম তিন কোনা বক্সের মতো দেওয়া থাকে, ওইটা বেসিক্যালি কিন্তু সাউন্ডটা অ্যাবজর্ব করতেছে, ওইটা কিন্তু ভাইব্রেশনটা ড্যাম্পেন করতেছে, এটা অ্যাপ্লিকেশন। আরেকটা অ্যাপ্লিকেশন হলো গাড়ির সাসপেনশন। গাড়ির সাসপেনশন, মোটরসাইকেলের সামনে দিয়ে ফোর্ক দেখেন না, স্প্রিংগুলো দেখেন না, ওগুলো কিন্তু ড্যাম্প করে। ড্যাম্প করে কীভাবে? কিংবা ভেতরে যে পিস্টনের ভেতরে যে সিস্টেমটা থাকে ওটা ভেতরে আপ ডাউন করতেছে। এখন আপনি যদি ওখানে ড্যাম্পিং না থাকে তাহলে আপনার মোটরসাইকেল কিন্তু ভাইব্রেট করতেই থাকবে, একবার ঝাঁকি খেলে থামান যাবে না, ওই ঝাঁকিটা আপনি অ্যাবজর্ব করা লাগবে না, ওইটা কিন্তু ড্যাম্পিং, ওইটা কিন্তু অ্যাপ্লিকেশন। সো আপনি ডিপেন্ড করতেছে কোথায় অ্যাপ্লাই করতেছেন ফ্রিকোয়েন্সি, মানে এটা আপনি যদি বলেন আমি যে এনার্জি স্টোর করতে চাই, তখন কিন্তু আমার ড্যাম্পিং লস খারাপ। আমার যদি যেখানে আমার ভাইব্রেশন দরকার নাই সেখানে ভাইব্রেশন বন্ধ করতে যাই, তখন ভালো, তখন ড্যাম্পিং ভালো। অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করতেছে, রাইট? একটা উদাহরণ দিই, এই যে বিল্ডিংগুলো, যে এই বিল্ডিংগুলোর তো স্ট্রাকচার, এগুলোতে একটা হারমোনিক্স আছে, একটা মোশন আছে, একটা ফ্রিকোয়েন্সি আছে, যে একটা সার্টেন ফ্রিকোয়েন্সিটা ভাইব্রেট করবে। ধরেন এই বিল্ডিংগুলো টল হাইরাইজ বিল্ডিংগুলো কনস্ট্যান্টলি এক সাইডে বাতাস আসতেছে, রাইট? এখন এক সাইডে যখন বাতাস আসে, তার মানে এই সাইডে যে ফোর্স আসতেছে এই পাশে ফোর্স ব্যালেন্স হচ্ছে না। লেটস সে আপনার বাতাস, টল বিল্ডিং আছে, আপনার এই ডিরেকশন থেকে বাতাস আসতেছে, এই ডিরেকশনে বাতাস আসলে এখানে বলে ভর্টেক্স ক্রিয়েট করে, এগুলো ভর্টেক্স শেডিং। যেখানে ভর্টেক্স ক্রিয়েট হয় এখানে প্রেশার লো হয়, এখানে প্রেশার হাই হবে। তার মানে যে ওয়েন দেয়ার ইজ এ প্রেশার ডিফারেন্স, তার মানে কি একটা নেট ফোর্স আছে না? সো আপনার এই বিল্ডিংটা কি তখন একটা এরপরে একটা এরকম হারমোনিক্স ফোর্স আছে না, এটা ভাইব্রেট করবে না? এটা ভালো না খারাপ? অবশ্যই খারাপ, কারণ আমার বিল্ডিংটা যদি এরকম কাঁপতে থাকে একটা পয়েন্টে কিন্তু ভেঙে যাবে, কিংবা ভাইব্রেশনটা যদি অনেক বেশি হয় আর্থকুয়েকের সময়, আমার বিল্ডিংটা যদি ওই ফ্রিকোয়েন্সিতে কাঁপে, বিল্ডিংটা কিন্তু ভেঙে যাবে, রাইট? সো আমার এই ফ্রিকোয়েন্সিটা, এই হারমোনিক্সটা আমার যদি ড্যাম্পেন করতে হয়, অ্যাবজর্ব করতে হয়, আমাকে সিস্টেম বানানো লাগবে না? সো ওইটা কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আবার ড্যাম্পিং ভালো। আচ্ছা, ড্যাম্পিং তো বুঝলাম যে এনার্জি লস, তার মানে আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে আমি ইন্টেনশনালি আমি ড্যাম্পিং কমাবো কিংবা বাড়াবো, রাইট? হয়ে গেল। এই যে উদাহরণই আছে এখানে কতগুলো, তার আগে আমি এই গ্রাফটা একটু বোঝার চেষ্টা করি। এই গ্রাফটা খুব পাওয়ারফুল একটা গ্রাফ। তার মানে এইটা হলো, ধরেন আমার নর্মাল ফ্রিকোয়েন্সিটা যদি থাকতো, নর্মাল ভাইব্রেশনটা কিন্তু এরকম, কোনো এনার্জি লস নাই। এখন আমি যদি দেখি এটা কি, এটা হলো আন্ডার ড্যাম্পড, যে আমি ওই ফ্রিকোয়েন্সিটা আমার একবার কাঁপার পর যাতে থেমে যায় এরকম একটা জিনিস সিস্টেম চেষ্টা করতেছি আমি, কিন্তু আমার ওটা একবার ফ্রিকোয়েন্সিকে থামলো, অনেক সময় লাগতেছে কিন্তু এনার্জিটা অ্যাবজর্ব হতে, রাইট? সো আমার ড্যাম্পিংটা ঠিক হয়নি।
আমার স্প্রিংটা আর স্ট্রং দেওয়া দরকার ছিল সাসপেনশনের জন্য। আচ্ছা, আমি যদি বিটা দেখি, বিটা হলো ক্রিটিক্যালি ড্যাম্পড, যে বিটা হলো আমার জাস্ট একটা ভাইব্রেশনও কমপ্লিট করতে পারেনি, একটা ভাইব্রেশন আসতেছে আস্তে আস্তে থেমে গেছে, পুরো এনার্জিটা অ্যাবজর্ব হয়ে গেছে এই ভাইব্রেশনটার। সো আমি কিন্তু আইডিয়ালি এইটাই চাই যে ক্রিটিক্যালি ড্যাম্পড হবে। আর ওভার ড্যাম্পিং মানে হলো সিস্টেমটা হলো খুব তাড়াতাড়ি থেমে গেছে অনেক শক্ত একটা জায়গায়। অ্যান্ড ওভার ড্যাম্পটা ভালো না, বিকজ ওভার ড্যাম্প দিন শেষে আপনার ভাইব্রেশনটা বন্ধ হবে কখন, যখন এটা ইকুইলিব্রিয়ামে আসবে, রাইট? এটা সবচেয়ে আগে ইকুইলিব্রিয়ামে আসছে বি, ক্রিটিক্যালি ড্যাম্প। কিন্তু আন্ডার ড্যাম্পটা আসছে অনেক পরে, ওভার ড্যাম্পটা কিন্তু আসতে অনেক সময় লাগবে, কারণ এটা স্লোলি রিচ করবে, রাইট? সো আমার আইডিয়ালি কোনটার দরকার যখন ডিজাইন করবো? ক্রিটিক্যালি ড্যাম্প। ওই সিস্টেমটার জন্য আমার ড্যাম্পিং সিস্টেমটা এমনভাবে ডিজাইন করবো যেটা সাথে সাথে বন্ধ হয়ে যায় সবচেয়ে শর্ট টাইমে। আচ্ছা, পরের পার্টটা একটু দেখে, যে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে ড্যাম্পড হারমোনিক মোশনের একটা উদাহরণ দিচ্ছে, যে এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা, আচ্ছা আপনার যে সাসপেনশন, মোটরসাইকেলের সামনে যে সাসপেনশন দেখছেন, ওটা কিন্তু দেখবেন যে একটা সিলিন্ডারের মতো থাকে, ওর মধ্যে একটা ফ্লুইড থাকে, একটা পিস্টনের মতো থাকে। মোট কথা, একটা সিরিঞ্জের কথা চিন্তা করেন। একটা সিরিঞ্জ যদি আপনার মুখটা বন্ধ করে দেন এক সাইডে, সুই খুলে আর কি, জাস্ট মুখটা বন্ধ করে দেন, আপনি যতই চাপ দেন ওটা কিন্তু বন্ধ করতে পারেন না পুরোটা, যত বেশি প্রেশার দেবেন ওটা কিন্তু তত স্ট্রংলি রেজিস্ট করবে, তার মানে করে ড্যাম্প করছে না পুরো সিস্টেমটা। তার মানে একটা পিস্টনের ভেতরে কিন্তু ওই যে ফোর্কটার ভেতরে কিন্তু এই সিস্টেমটাই থাকে, যে একটা ফ্লুইড থাকবে, তার মধ্যে একটা পিস্টন থাকবে। আপনি যখন ঝাঁকি দিয়ে গাড়িটা আসবে, অনেক এনার্জি নিয়ে আসতেছে, ও যখন এই ফ্লুইডের ভেতর দিয়ে যাবে তখন কি ওর সিস্টেমটা আস্তে আস্তে ড্যাম্প হয়ে যাবে। এনার্জিটা যেখান থেকে ছিল সেখান থেকে ভিসকাস ফ্লুইডের ভেতরে চলে যাচ্ছে, স্প্রিংয়ের ভেতরে চলে যাচ্ছে। এখন কিন্তু আর আমার ওই মানে গাড়ির ভেতরে এনার্জিটা নাই, ভাইব্রেশন এনার্জিটা চলে গেছে। ক্লিয়ার? এই পার্টটা বুঝতে পারছি আমরা? আপনাদের জন্য নতুন সমস্যা হচ্ছে, একটু রিভিশন দিব, সমস্যা নেই। উদাহরণস্বরূপ দেখেন যে এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা যদি আপনি চিন্তা করেন, যে এইখানে কিন্তু আমি ধরেন এটা আর্থকুয়েক টেস্ট করে কিন্তু এইভাবেই, যে আমি যদি বিল্ডিংটা এভাবে কাঁপাই, তার মানে আমার এই দিকে যে ভাইব্রেশনটা আছে ওই অ্যাবজর্ভ করে কিন্তু এই ডিরেকশনে করে নিচ্ছে, রাইট? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, কদিন আগে তাইওয়ান একটা ভূমিকম্প হলো না? কিছুদিন আগে, মানে বোধহয় মাসখানেক আগের মতো। তাইওয়ানে কিন্তু বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংগুলো একটা আছে, প্রায় 108-10 তলা বিল্ডিং একটা আছে, তাইপে 101, নাম বোধহয় শুনছেন, 101 তলা বোধহয় বিল্ডিংটা। ওই বিল্ডিংটা একটা জিনিস হলো কি, যে ওই বিল্ডিংটা একদম সমুদ্রের পাশে এবং অনেক লম্বা বিল্ডিং, ওইটা তো মানে আর্থকুয়েকের সময় খুব রিস্ক হওয়ার কথা। ওইখানে ওরা করে কীভাবে? আচ্ছা, আপনি চিন্তা করেন যে আমার আর্টটা এদিকে কাঁপতেছে, তা বিল্ডিংটা এদিকে যাবে না? এখন ওরা বেসিক্যালি করছে কি, যে এখানে একটা খুব হেভি একটা ম্যাস রেখে দিছে, ঝুলায় সাসপেন্ডেড বিল্ডিংয়ের ওপরের দিকে, যে এটা ধরেন 100 টনের মতো ওজন ওই বলটার, স্টিল বল কিংবা কপার বল কিছু একটা বল আছে, এবং ওইটা হলো একটা পেন্ডুলামের মতো ঝুলায় রাখছে ওখানে বিল্ডিংটার উপরে। এখন একটা ক্লেভারনেসটা হলো যে ধরেন আপনার বিল্ডিংটা যদি এইদিকে কাঁপে, ডিউ টু ইনার্শিয়া একটা জিনিস ঝুলে থাকে, ওকে এখন এখানে থাকতে চাবে না, তার মানে কিন্তু ও কিন্তু বিল্ডিংটাকে ওইদিকে রেজিস্ট করতেছে, এইদিকে কাঁপতে দিচ্ছে না। আবার বিল্ডিংটা যদি উল্টা দিকে কাঁপে, তাহলে কিন্তু ও তার অপোজিট দিকে, তার মানে এনার্জিটা উল্টা দিক থেকে অ্যাবজর্ভ করে নিচ্ছে। আসসালামু আলাইকুম, আসুন 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 স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ হ্যাঁ, 15 ব্যাচ। আচ্ছা বলুন বলুন, ওয়ালাইকুম আসসালাম। ড্যাম্পিং কিন্তু এভাবে করতে পারে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য ড্যাম্পিং কোথায় লাগতে পারে? ফ্রিকোয়েন্সির একটা চার্জ যখন মোশনে আসে। আচ্ছা, সো এইটা তো ডিটেল না যাই, এখন পরের পার্টটা একটু দেখি। ফোর্সড অসিলেশন রেজোনেন্স, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। একটা জিনিস চিন্তা করেন, সব কিছুর কিন্তু একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, ন্যাচারাল রেজোনেন্স হবে। জিনিসটা কি, যে ধরেন একটা গিটারের তারের কথা চিন্তা করেন, ওটাকে যদি আমি একটা প্লাগ করি, তার মানে এনার্জি দিচ্ছি, ওটা কিন্তু একটা পার্টিকুলার নোট অফ সাউন্ড দিবে, একটা সাউন্ড দিবে, তার মানে একটা ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে চায়। সো প্রত্যেকটা ম্যাটেরিয়ালের, প্রত্যেকটা স্ট্রাকচারের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। সে ফর এক্সাম্পল, আমি যদি এই তারটার কথা চিন্তা করি, হ্যাঁ, যে আমার এই পেন্ডুলামের কিন্তু একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, আমি পেন্ডুলামের কথা চিন্তা করি ওইটা, কিংবা আমি যে তারটার কথা চিন্তা করি একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, আমি যে একটা স্ট্রাকচারের কথা চিন্তা করি একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। ধরেন আমি এই পেনটা দিয়ে যদি এই বোর্ডে একটা বাড়ি দিই, তা একটা পার্টিকুলার সাউন্ড আসছে না? সো পার্টিকুলার সাউন্ডটাই কিন্তু পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, রাইট? এখন আমার ধরেন যে একটা অবজেক্ট আছে, যে এই একটা লেটস একটা পিলার আছে,
এই পিলারটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, ওই ফ্রিকোয়েন্সিটা ও মোশন করে। ওটা আমি যদি ধাক্কা দিই, লেটস সে ও 100 হার্টজে ওর ভাইব্রেশন। এখন আমি যদি ওকে 100 হার্টজে, ধরুন ও ভাইব্রেট করতে চায় 100 হার্টজে, ওটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ও হলো ন্যাচারালি ওই ফ্রিকোয়েন্সিতে ও মোশনে যেতে চায়। আর ও যদি 100 হার্টজ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হয়, আমি যদি ওকে একই সাথে 100 হার্টজ থেকে ফোর্স করতে থাকি, তাহলে ওই ক্ষেত্রে আমার ভাইব্রেশনটা সবচেয়ে বেশি হবে কি হবে না? আপনি এভাবে চিন্তা করেন যে ও ভাইব্রেট করতে চায় 100 হার্টজে, আমিও ভাইব্রেট করাচ্ছি 100 হার্টজে। তার মানে আমার যে ফোর্স ভাইব্রেশন আর ওর যে ন্যাচারাল ভাইব্রেশন দুটা ম্যাচ করছে, রাইট আর রং? তার মানে রেজাল্টিং যে অ্যাম্পলিটিউডটা সবচেয়ে বেশি হবে না? এবং এই প্রসেসটাকেই বলে, তার মানে কি সবচেয়ে ইজিলি এনার্জি ট্রান্সফার হচ্ছে। যে ফোর্স ভাইব্রেশন যে করাচ্ছে সে তো এনার্জি দিচ্ছে সিস্টেমে, রাইট? রাইট আর রং? সো এনার্জি সোর্স কিন্তু যে ফোর্সটা করছে, আর ও হলো এনার্জি অ্যাবজর্ব করতেছে কিংবা ও এনার্জি রিসিভ করতেছে। সো যে ফ্রিকোয়েন্সিতে সবচেয়ে বেশি, সবচেয়ে ইজিলি এনার্জি কোথায় ট্রান্সফার হবে, কখন? ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যখন ফোর্স ফ্রিকোয়েন্সির সমান হবে, তার মানে ওই ফ্রিকোয়েন্সিটার নাম কি? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এবং এই প্রসেসটার নাম কি? রেজোনেন্স। যে আপনার ফোর্স ভাইব্রেশনটা আর আপনার ন্যাচারাল ভাইব্রেশনটা এক হয়ে যাচ্ছে। এটা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেন। অ্যান্টিনা যে সিগন্যাল রিসিভ করতেছেন, আপনার সিগন্যালটা ওই একই রেটে রিসিভ করতে হবে না, ওই একই ফ্রিকোয়েন্সি যদি আপনি রিসিভ করেন, তার মানে কি? কারণ আপনার সিগন্যালে যখন আপনি একটা ধরেন টাওয়ার থেকে সিগন্যাল আসতেছে, তখন ওই সিগন্যালটা তো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আসতেছে, রাইট? কিন্তু ওটা অনেক দূর থেকে আসছে, তার মানে এনার্জি কিন্তু খুবই কম। সো ওইটা কিন্তু ধরতে পারবে পার্টিকুলারলি, ওটার সাথে রেজোনেন্স হয়। আপনার অ্যান্টিনাটা যদি ওই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা ধরতে পারে, তাহলে কিন্তু আপনার ফ্রিকোয়েন্সিটা হবে। রেজোনেন্স না হলে আপনি সিগন্যালকে ধরতে পারবেন না। আচ্ছা, সো আমি যদি আপনার সাথে পড়ি পুরো লাইনটা আবার, ফোর্স ভাইব্রেশন আকার্স when there is a periodic driving force কিংবা ফোর্স যেটা পিরিয়ডিক্যালি মানে কি সময় নিয়ে পার্টিকুলার টাইম পিরিয়ডটা কনস্ট্যান্ট আছে, যে ওর ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি সেম, যেটা ফোর্স করতেছে, যেটা ড্রাইভ করতেছে, দিস ফোর্স মে অর মে নট হ্যাভ দ্য সেম পিরিয়ড অ্যাজ আ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম। এখন আমি যে ফ্রিকোয়েন্সিতে ওকে ভাইব্রেট করাচ্ছি ওটা তো সেম নাও হতে পারে, আমি 100 হার্টজে নাও করতে পারি, কারণ কম বেশি করতে পারি, তাহলে কিন্তু রেজোনেন্স হবে না। যদি ফ্রিকোয়েন্সিটা সেম অ্যাজ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যাম্পলিটিউড বিকামস কোয়াইট লার্জ, তার মানে কি আপনার যে রিজাল্টিং যে অ্যাম্পলিটিউড হবে সবচেয়ে বেশি। ধরুন আপনার পেন্ডুলামটা প্রতি সেকেন্ডে একবার করে ভাইব্রেট করতেছে 1 হার্টজ, রাইট? আপনিও যদি ওকে বারবার দোলনার কথা চিন্তা করেন, যে ও দোলনাটা যখন দুলছে একটা কিন্তু পার্টিকুলার রিদমে আমাদের পুশ করতে হয়, তার মানে ওই রিদমটা কিন্তু আপনার ওই ফ্রিকোয়েন্সিতেই থাকতে হবে। মানে আপনি যে পুশটা করতেছেন, তার মানে কি আপনি ফোর্স করতেছেন না, এনার্জি ইনপুট দিচ্ছেন না। আপনার দোলনার অসিলেশন যদি 1 সেকেন্ড হয়, মানে 1 হার্টজ হয়, তাহলে আপনারও কিন্তু 1 হার্টজে দিতে হবে, তাহলে কিন্তু সবচেয়ে বেশি উপরে উঠতেছে, তার মানে কি সবচেয়ে বেশি অ্যাম্পলিটিউড পাচ্ছে, রাইট? ক্লিয়ার? এই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার গাইস? কোনো সমস্যা আছে এখন রেজোনেন্সের কনসেপ্টটা? তার মানে কি আমার ফোর্স আর ন্যাচারালটা সমান হতে হবে। গ্রাফটা একটু খেয়াল করবেন, এরপর একটা গ্রাফ আছে, একটু গ্রাফটা খেয়াল করি আমরা গাইজ। গ্রাফের দুইটা এক্সিস আছে, একটা হলো এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি আর একটা হলো অ্যাম্পলিটিউড। আমরা একটু চিন্তা করি, স্যার এত নড়াচড়া কেন? এক জায়গায় স্কেল থাকতে হবে, ক্লাসের ভেতরে ডিস্ট্রাকশন রাখা যাবে না। ওকে গাইজ, একটু চিন্তা করি আমরা। এই এক্সিসে কি আছে? অ্যাম্পলিটিউড। আর এই এক্সিসে কি আছে? আমার ফোর্স ফ্রিকোয়েন্সি, যেটা এক্সটার্নালি আমি কন্ট্রোল করতে পারি। একটা মেটেরিয়ালের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তো আমি কন্ট্রোল করতে পারি না, যদি আনলেস আমি ওটার উপর কোনো মানে অল্টার করি, যে ওর ম্যাস বাড়িয়ে দিচ্ছি কিংবা লেন্থ কমায় দিচ্ছি। তাছাড়া একটা সিস্টেমের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে থাকে প্রত্যেকটা জিনিস। এই যে কলামগুলো দেখতেছেন, এই যে বিমগুলো দেখতেছে বিল্ডিংয়ের, এটাও কিন্তু একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। না হলে কিন্তু আপনার ওইটা ক্যালকুলেশনে রাখতে হবে আপনার, না মানে বিল্ডিংটা সেফটি যদি আপনি স্ট্রাকচার করতে চান, যে আর্থকুয়েক প্রুফ করতে চান যদি পুরো সিস্টেমটা, এইসবকে কিন্তু ক্যালকুলেশনের মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি যদি চিন্তা করি, তার মানে কি যে আমি এইটাকে এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি,
এখন আপনি এইভাবে চিন্তা করেন যে আমি এই ফ্রিকোয়েন্সিটা কম বেশি করতে পারি, যে ধরেন আমার যে অবজেক্টটা আছে ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এখানে ওরা এফ নট বলতেছে, ধরলাম এফ নট ইকুয়ালস টু 10 হার্টস, যে আমি এই কলমটার ফ্রিকোয়েন্সি হলো 10 হার্টস, 10 হার্টসে ও ন্যাচারালি ভাইব্রেট করতে চায়। এখন আমি যদি আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা বাড়াতে থাকি, যে ধরেন আমি 0 থেকে শুরু করলাম, 1 হার্টস দিলাম, 2 হার্টস দিলাম, 3 হার্টস দিলাম, ওকে অত জোরে ভাইব্রেট করবে? কারণ ওর ন্যাচারাল হলো 10 হার্টস, আমি ওরে দিচ্ছি 5 হার্টস, ও কিন্তু করবে না। তার মানে কি আমার অ্যাম্পলিটিউডের সাইজটা কিন্তু বেশি একটা হবে না। যেই মুহূর্তে আমার ও 10 হার্টস, আমার ফ্রিকোয়েন্সি এক্সটার্নাল ফ্রিকোয়েন্সিটাও 10 হার্টস হয়ে গেল, ওর ফ্রিকোয়েন্সিটাও 10 হার্টস, সেই সময় কি আমার ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি হবে না? অ্যাম্পলিটিউডটা সবচেয়ে হায়েস্ট হবে না? শার্প একটা পিক আসবে না? এখন একটা জিনিস চিন্তা করেন যে আমি যদি এখন ওই ভাইব্রেশনটা ড্যাম্প করি, মানে ওখান থেকে এনার্জি কনসেন্ট্রেট নেই, তখনও কিন্তু একটা পিক আসবে, কিন্তু পিকটা কি অত শার্প হবে না। তার মানে কি আমার এনার্জিটা, এতটুকু এনার্জি কিন্তু লস হয়ে গেছে পুরো সিস্টেম থেকে। ক্লিয়ার? সো আমি যদি এই ডায়াগ্রামটা ড্র করি এবং কিছু যদি না বলি আপনাদের, ঠিক আছে, এফ নট, আমি যদি জিজ্ঞেস করি আপনাদের যে হোয়াট ইজ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দিস অবজেক্ট, বের করতে পারবেন। ধরেন এটা একটা ভ্যালু দিয়ে দিলাম যে 112 হার্টস, তার মানে এটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা কি? 112 হার্টস, বিকজ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি 112 হার্টস। ক্লিয়ার? বুঝতে পারবো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কেমন বের করতে হয়? ওকে, আচ্ছা আরেকবার বলি, যে ধরেন আমি যে একটা গ্রাফ দিলাম আপনাদের, গ্রাফ দিয়ে বললাম যে আমি ফোর্সড ফ্রিকোয়েন্সি এগেনস্ট কে বললাম না, অ্যাম্পলিটিউড একটা গ্রাফ ড্র করছি। গ্রাফ করে দেখলাম যে সবচেয়ে হাইয়েস্ট অ্যাম্পলিটিউড হচ্ছে যে একটা ফ্রিকোয়েন্সি, লেটস সে ওই ফ্রিকোয়েন্সিটা হলো আমার 112 হার্টস। এখন আমি আপনাদের জিজ্ঞেস করলাম যে এই সিস্টেমটার জন্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কত? 112 হার্টস, রাইট? কারণ 112 হার্টসে আমার সবচেয়ে বেশি অ্যাম্পলিটিউড হচ্ছে, যে ফ্রিকোয়েন্সিতে সবচেয়ে বেশি ভাইব্রেশন হবে, সবচেয়ে বড় অ্যাম্পলিটিউড হবে, সেটাই কি? ক্লিয়ার? হ্যাঁ বলুন। এটা ড্যাম্পড। হ্যাঁ, ওইটারও ন্যাচারাল ফ্রিকোয়েন্সি 112 হার্টস, কিন্তু এখানে এই এনার্জিটুকু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? এক্সকিউজ মি। গাইস পিছনে কথা হচ্ছে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি সেম থাকবে কিন্তু অ্যাম্পলিটিউড, কারণ এ এক্সিসে কি অ্যাম্পলিটিউড কম, ফ্রিকোয়েন্সি তো সেম। বুঝতে পারছি আমরা? সো এটা অ্যাপ্লিকেশন কি, এনার্জিটা খালি চলে যাচ্ছে কিন্তু ওই ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে। এই যে টিভি অ্যান্টেনার রিসিভার ইজ এক্সাম্পল অফ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। আচ্ছা, লাস্ট ক্লাসে আপনাদের কিছু অঙ্ক করাইছিলাম না? এখন আমরা আস্তে আস্তে এখন ওয়েভসে যাব। আমরা অসিলেশন বুঝলাম, ওয়েভস কি বলতে পারবেন কেউ? হোয়াট ইজ ওয়েভ? অসিলেশন, ওয়েভ সব একই জিনিস তো, মানে আইডিয়া তো সেম। বুঝতে পারছেন তো অসিলেশন সম্পর্কে? ওয়েভটা হলো অসিলেশন নতুন একটা পার্ট। হয় নাই? দিছি তো মনে হয়, বই তো দিছি আপনাদের, আর কি চান? ক্লাস করেন, নোট নেন, এটা তো ইজি। সব এত ইজি আমি কি সব খাওয়াই দেবো নাকি? আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। আর এই যে সুন্দর, এই যে স্মার্ট ছেলে, সুন্দর করে বলতে জানে। আচ্ছা ঠিক আছে, আপনাদের রিসার্চের জন্য আমি নোট দিয়ে দিব তাহলে। আচ্ছা ঠিক আছে গাইজ। এখন আচ্ছা, আমাদের নতুন স্টুডেন্ট কার আছে তাদের একটু পরিচয় হওয়া দরকার। আমি কি ভাবছি ভুলে যাব? ল্যাবে না, আজকেই করে নেই, তারপরে ল্যাবে যে কাজ আছে আজকে। আমরা বেসিক্যালি কি কভার করছি? সিম্পল হারমোনিক মোশন। আমরা এক্সাম্পল হিসেবে টিভিসি স্প্রিং ম্যাচ সিস্টেম পেন্ডুলামও দেখছিলাম। আচ্ছা, তারপর কি এনার্জি ইন সিম্পল হারমোনিক মোশন, পিরিয়ডিক এন্ড সাইনুসয়েডাল নেচার, সিম্পল পেন্ডুলাম। আজকে তো ড্যাম্প দেখালাম।
এই দুটো দেখালাম আজকে, রাইট? অসিলেশনস এন্ড ড্যাম্প হারমোনিক মোশনস। কিন্তু এখানে আমরা অঙ্ক কিছু করছিলাম, অঙ্কগুলো কি আপনাদের করা আছে? অঙ্কগুলো কি আছে? কেউ খাতাটা কি আছে? আচ্ছা, তাহলে একটা অঙ্ক যদি ওদের দেখাই দিই তাহলে ওরা বুঝতে পারবে। তার আগে আমি একটু বুঝাই দিই। আপনি চিন্তা করেন পেন্ডুলামের কথা চিন্তা করেন, যারা নতুন আছে তাদের জন্য সিম্পল হারমোনিক মোশন কি। লেটস সে আমরা एग्जांपल নিছিল ম্যাস স্প্রিং সিস্টেম। লেটস সে আমার একটা ম্যাস স্প্রিং সিস্টেম আছে, ঠিক আছে? যে একটা স্প্রিং আছে, একটা ম্যাস আছে। এখন আমি একটা স্প্রিং এর সাথে যদি একটা ওজন লাগায় রাখি, একটা ম্যাস লাগায় রাখি এক কোণায়, যদি ছেড়ে দেই ও কি কোনো মোশনে থাকবে? আমি চিন্তা করি যে আমি একটা স্প্রিং, তার নিচে একটা ওজন দিয়ে দিলাম, দিয়ে আমি একটা কোনো ভাইব্রেশন দিলাম না, কোনো মোশন দিলাম, ওরা এইভাবে রাখলাম, ওকে সাজীবন এরকম থাকবে না আনলেস দেয়ার ইজ এক্সটার্নাল ফোর্স। তার মানে কি এইটাও ন্যাচারাল, এটা প্রেফার্ড স্টেট, ও এই স্টেটে থাকতে চায়, রাইট? তার মানে এইটা হলো, এই লাইনটা হলো কি ইকুইলিব্রিয়াম পজিশন কিংবা মিন পজিশন। মানে ও এই পজিশনটায় থাকতে চায় অলওয়েজ, ও মোশনে যেতে চায় না। এখন আমি যদি ওকে একটু টানি এক সাইডে, যে আমি ধরেন ওকে এই সাইডে একটু টেনে এইখানে নিয়ে আসলাম, রাইট? সো আমি ওকে একটা ডিসপ্লেসমেন্ট দিলাম না, মানে ওর সরণ দিলাম না, এক ওর যেটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একটা ডিসটেন্স কভার করলাম না, রাইট? এবং ওইটা হলো ম্যাক্সিমাম, সেটার নাম কি অ্যামপ্লিটিউড, কিংবা আমরা অনেক জায়গায় লিখি কি এক্স ম্যাক্স কিংবা এক্স এম, যাই লিখি না কেন একই জিনিস, বইয়ে যেটা দেখবেন ডাজন্ট ম্যাটার। ও যারা নতুন আসছে তাদের একটু আমাদের এই গ্রুপে দিয়ে না, বইটা দিয়ে দিন, ঠিক আছে? হ্যাঁ অ্যাড করছে, কিন্তু বইটা দিতে হবে, কারণ ওরা আগে মেসেজ দেখতে পারবে না। ওটা চ্যাপ্টার 15 একটু দেখবেন। আচ্ছা, এখন আমি যেই মুহূর্তে এটাকে ছেড়ে দেব, ছেড়ে দিলাম, স্প্রিংটাকে টানবে না, রাইট অর রং? স্প্রিংটাকে নিজের দিকে টেনে আনবে। তার মানে কি ও এখন এইদিকে মোশনে যাচ্ছে। যেহেতু এটা একটা ফিজিক্স, একটা ভেক্টর সিস্টেম, তার মানে আমার কিন্তু আগে ডিফাইন করা লাগবে কোন দিক পজিটিভ। সাধারণত আমরা রাইট সাইড পজিটিভ ধরি, কারণ এক্স এক্স এর রাইট সাইড পজিটিভ ধরি, লেফট সাইড নেগেটিভ। আপওয়ার্ড পজিটিভ ধরি, কারণ ওয়াই এক্স এ আপওয়ার্ড পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ মোশনকে আমরা পজিটিভ ধরি, সরি এটা ক্লকওয়াইজ হলো, অ্যান্টি ক্লকওয়াইজ মোশনকে আমরা পজিটিভ ধরি, রাইট? সেটা আমাদের কনভেনশন। এখন ওর ফোর্সটা কোন দিকে টানছে ওকে? লেফট সাইডে, নেগেটিভ ডিরেকশনে। এখন ফোর্সটা যখন নেগেটিভ ডিরেকশনে টানছে ওকে, তার মানে আমার ভেলোসিটি এখন কোন ডিরেকশনে? নেগেটিভ ডিরেকশনে। কিন্তু আবার ডিসপ্লেসমেন্টটা কি? পজিটিভ ডিরেকশনে না? তার মানে আমার এখানে ডিসপ্লেসমেন্টটা পজিটিভ, এই পজিশনটায়, পজিশন এ যদি ধরি, এই পজিশনটা আবার ডিসপ্লেসমেন্টটা পজিটিভ, ভেলোসিটিটাও নেগেটিভ, অ্যাক্সিলারেশনটাও নেগেটিভ, রাইট অর রং? ও এখন এদিকে যাচ্ছে, যে ও এই পজিশনটা একটা পয়েন্টে কভার করবে না, ইকুইলিব্রিয়াম পজিশন কভার করবে না, ইকুইলিব্রিয়াম পজিশন কভার করার পরে ও এখন লেফট সাইডে চলে যাবে না, তাই না? এখন কিন্তু ডিসপ্লেসমেন্টটা নেগেটিভ, কারণ ডিসপ্লেসমেন্টটা এখন এইখানে somewhere over here, রাইট? ডিসপ্লেসমেন্টটা নেগেটিভ, কিন্তু এখন স্প্রিংটাকে পুশ করছে না, এখন স্প্রিংটা টানছিল, এখন স্প্রিংটা পুশ করতেছে না ওকে। সো স্প্রিং এর ফোর্সের ডিরেকশন কোন দিকে এখন? পজিটিভ ডিরেকশন। একটা জিনিস খেয়াল রাখবেন যে ফোর্স যেটা থাকে এই সিস্টেমের ভিতরে, ফোর্সটা অলওয়েজ অ্যাক্টিং টুয়ার্ডস ইকুইলিব্রিয়াম পজিশন। এই দিকে ফোর্সের ডিরেকশনটা ছিল ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে, এইখানে ফোর্সের ডিরেকশনটাও ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে। ওকে, এখন একটা জিনিস মাথায় রাখবেন যে এইটা কিন্তু একটা হারমোনিক মোশনের একটা মানে ক্রাইটেরিয়া। রেস্টোরিং ফোর্স, মানে এই ফোর্সটা তো ওকে রেস্টোর করতে যাচ্ছে, রেস্টোরিং ফোর্স অলওয়েজ directed towards equilibrium position, right? এইটা মাথায় রাখতে হবে যে আমার যে ফোর্সটা কাজ করতেছে একটা সিম্পল হারমোনিক মোশন, এটা অলওয়েজ ইকুইলিব্রিয়াম পজিশন থেকে পয়েন্ট করতেছে। ওকে, এখন কিন্তু আমার ভেলোসিটি কিন্তু স্টিল এইদিকে, রাইট? আনলেস এন্ড আনটিল একটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে, যেহেতু আমার ফোর্সের ডিরেকশনটা এখন অপোজিট, এইটা কি এখন স্লো হয়ে যাচ্ছে না? কারণ ওর স্প্রিং এর এগেইনস্টে কাজ করতেছে, স্প্রিংকে কম্প্রেস করতেছে, ওর তো স্পিডটা চলে যাচ্ছে, এনার্জি, ওর কাইনেটিক এনার্জিটা পটেনশিয়াল এনার্জি চলে যাচ্ছে স্প্রিং এ, তাই না? এখন একটা জিনিস মাথায় রাখবেন, যখন ও একদম লাস্ট পয়েন্টে পুরো কাইনেটিক এনার্জি চলে যাবে, তখন কি থেমে যাবে না?
থেমে যাবে কেন, এখন তো স্প্রিংটা পুরোটা কম্প্রেস, এখন স্প্রিংটা কোন দিকে পুশ করবে, এইদিকে না? এখন আমার ফোর্সটার ডিরেকশন এইদিকে, ভেলোসিটি ডিরেকশন এইদিকে, দুইটাই পজিটিভ, আনলেস এন্ড আনটিল এটা ইকুইলিব্রিয়াম পজিশন আবার ক্রস করে। তো এখান থেকে আমি স্টার্ট করলাম, ও এটা ক্রস করলো, এ থেকে বি ক্রস করলো, বি থেকে সি ক্রস করলো, তারপর সি থেকে আবার বি আসলো, বি থেকে এ আসলো, তাহলে কি আমার একটা অসিলেশন কমপ্লিট হলো। হিসাব করে দেখেন একটা অসিলেশন কমপ্লিট করতে হলে ও অ্যামপ্লিটিউড কয়বার কভার করলো, একবার, দুইবার, তিনবার, চারবার, রাইট? এখন যদি আপনার ধরে আমি একটা কোয়েশ্চেন দিলাম যে গাইস देयर इज अ পেন্ডুলাম, পেন্ডুলাম তো একই জিনিস, পেন্ডুলাম তো আলাদা কিছু না, সিম্পল হারমোনিক মোশনই তো এক ধরনের। যে আমি একটা পেন্ডুলাম দিলাম, যে পেন্ডুলামটা ধরলাম যে এই থিটাটা ধরলাম হলো আপনার লেটস সে ডিগ্রিতেই বলি, যদি আমরা ইয়েতে ইউজ করি সিম্পল হারমোনিক মোশনে সবসময় রেডিয়ান ইউজ করি, লেটস এখানে আমি বললাম যে 2 ডিগ্রি আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? যে আমার অ্যামপ্লিটিউডটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে 2 ডিগ্রি। সো আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি যে কত ডিগ্রি ও টোটাল কভার করছে আফটার ওয়ান কমপ্লিট অসিলেশন, কেউ বলতে পারবেন? আমি বললাম যে ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হলো 2 ডিগ্রি, সো একটা অসিলেশন কমপ্লিট করার পরে কত ডিগ্রি কভার করছে? 8 ডিগ্রি। ভেরি গুড, ভেরি গুড। তার মানে কি আমি এখান থেকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে পারবো চাই, কারণ আমি ওর টাইম পিরিয়ডটা যদি জানি। আচ্ছা, আমি চিন্তা করলাম যে আমার একটা ম্যাস স্প্রিং সিস্টেম আছে, ওর অ্যামপ্লিটিউড বললাম যে আমি লেটস সে 2 মিটার কিংবা 2 সেন্টিমিটার, লেটস ছোট্ট একটা অ্যামপ্লিটিউড দিলাম 2 সেন্টিমিটার। এখন আফটার ওয়ান কমপ্লিট অসিলেশন কতটুকু ডিসটেন্স কভার করছে? 8। আমি যদি জিজ্ঞেস করি যে কতটুকু ডিসপ্লেসমেন্ট কত ছিল আফটার কমপ্লিট অসিলেশন, ওয়ান কমপ্লিট অসিলেশন? জিরো। যদি ওখান যেখান থেকে স্টার্ট করছে ওখান থেকে ফেরত আসছে, এটাকে আমরা বুঝতে পারছি, রাইট? ইনিশিয়াল পজিশন ফাইনাল পজিশনের ডিসটেন্স নাই। তার মানে একটা সিম্পল হারমোনিক মোশনের কিন্তু একটা কমপ্লিট অসিলেশনে আমার স্পিড কত? এভারেজ স্পিড, এভারেজ জিরো। কারণ আমার চিন্তা করেন, আমি গ্রাফটার কথা চিন্তা করেন, আমি গ্রাফটার কথা চিন্তা করেন, অর্ধেক পজিটিভ অর্ধেক নেগেটিভ, সো এটার এভারেজ কি? জিরো না? সো আপনি কিন্তু এটা দেখে ঘাবড়া যাবেন না যদি বলে এভারেজ ভেলোসিটি জিরো, কারণ আপনি এভারেজ ভেলোসিটি জিরো কেন? আপনি দেখেন আপনার কি কোনো আলটিমেটলি কোনো ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে না, কিন্তু ওয়েভের ক্ষেত্রে কি এটা হবে না? দিস ইজ ইম্পর্টেন্ট। ওয়েভ কিন্তু বেসিক্যালি ওয়েভ হলো পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে এনার্জি ক্যারি করে, ঠিক আছে? ওয়েভ কিন্তু ম্যাটার ক্যারি করে না, এটা মাথায় রাখবেন সবসময়। ওয়েভ ডাজন্ট ক্যারি ম্যাটার। তাহলে যেটা ম্যাটার ক্যারি করে ওটা আমরা বলি হলো কারেন্ট। কারেন্ট, CURENT, ডাবল আর EN, কারেন্ট, যে পানির স্রোত, কারেন্ট, ওইটা কিন্তু দেখো ম্যাটার ক্যারি করতেছে, এনার্জি ক্যারি করতেছে। কিন্তু সারফেসের উপর যে ঢেউটা, এটা কি ম্যাটার ক্যারি করতেছে না, ওটা কি এনার্জিটা ক্যারি করে যাচ্ছে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি। ওকে, এই পার্টটা তাহলে মোটামুটি সিম্পল হারমোনিক মোশনে এই পার্টটা বুঝলাম। এখন আমি একটু দেখি আপনাদের, যে ধরেন আমার এইটাই, এটা এই পার্টটাকে আমি ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি, যে আমার স্প্রিংটা এখান থেকে এখানে আনলাম, এইটুকুর মধ্যে ভাইব্রেট করতেছে, রাইট? আচ্ছা, এইটুকুর মধ্যে যদি ভাইব্রেট করে তাহলে আমি একটা চিন্তা করি যে পজিশন এ তে আমার কিছু ফ্যাক্টর আছে, যে আমার ডিসপ্লেসমেন্টটা যখন আমি এ তে ছিলাম আমার ডিসপ্লেসমেন্টটা কি ছিল? ম্যাক্সিমাম ছিল না, সবচেয়ে দূরে ছিল না। আপনারা যারা নতুন তাদের জন্য বলতেছি, পুরনো যারা তারা তো দেখছেন। আমি যখন বি, আমার তো বিটা ইকুইলিব্রিয়াম পজিশন, আমি টেনে যখন এখানে আনছি সবচেয়ে দূরে আসছিল না, সো ম্যাক্সিমাম বাট পজিটিভ ডিরেকশনে। সো আমার এটা কি হবে? ম্যাক্সিমাম বার দিলাম, অ্যাবসলিউট ভেক্টর নিলাম, যে সবচেয়ে বেশি ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ঠিক আছে। এখন এই পজিশনটা আমি যেই মুহূর্তে ছেড়ে দিচ্ছি তখন ভেলোসিটি কত ছিল? জিরো। তার মানে আমার ভেলোসিটিটা কি ছিল? জিরো। আমার ফোর্সটা কি ছিল? আবার এই জায়গাটা ফোর্সটা ম্যাক্সিমাম, কারণ স্প্রিং এর ফোর্সটা কি? F = kx। না, m এ তো ওটা হলো জিনিস, স্প্রিংটা তো kx না,
সো আমার এখানে সবচেয়ে বেশি ডিসপ্লেসমেন্ট হলো সবচেয়ে বেশি ফোর্স না, কারণ স্প্রিং কনস্ট্যান্টটা কে এটা কনস্ট্যান্ট, রাইট? তার মানে যেখানে আমার ফোর্স সবচেয়ে বেশি সেখানে আমার অ্যাক্সিলারেশন কি সবচেয়ে বেশি, কারণ F is equals to আবার ma, এবং এই দুটো যদি আমি রিলেট করি kx is equals to ma, তাহলে আমি কি লিখতে পারি? এখানে একটা ইকুয়েশন আসে আমার, আচ্ছা, কারণ এখান থেকে কি আমরা একটা ইকুয়েশন ওমেগার ইকুয়েশন কি বলেন? ওমেগার ইকুয়েশন বলেন কেউ? হ্যাঁ, root over k by m displacement acceleration, বুঝছেন কোথা থেকে আসছে ইকুয়েশনটা? এ ভুলে গেছে, এগুলা পরীক্ষায় অঙ্ক দিলে তো পারবে না। আচ্ছা, অ্যাক্সেলারেশনটা এতে ম্যাক্সিমাম। আচ্ছা, বি পজিশনে আমি যে চিন্তা করি, বি তে যখন আসলো তখন আমার ডিসপ্লেসমেন্ট কত? ভেরি গুড, ডিসপ্লেসমেন্ট 0, কারণ আমরা এই পজিশন থেকে তো মেজার করতেছি। এখানে আমার ইয়ে কত, ভেলোসিটি কত? ম্যাক্সিমাম, কারণ এখান থেকে আমার সবচেয়ে বেশি মোশন আছে, রাইট? অ্যাক্সেলারেশন 0, ভেরি গুড, কারণ এখানে কোনো ফোর্সই নাই। সেম থিং উইথ সি, সি তে কিন্তু আমার সবচেয়ে দূরে আছে, অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, কিন্তু ডিরেকশনটা কিন্তু অপোজিট, এটা খেয়াল রাখতে হবে। আমি কিন্তু সাইজ নিয়ে কথা বলতেছি এখানে, খালি আমি কিন্তু জাস্ট সাইজটা নিয়ে কথা বলতেছি এখানে। আমার ইয়ে কত এখানে ওই জায়গাটায়? 0, ভেরি গুড। আর ইয়ে অ্যাক্সেলারেশন, এই তো ভেরি গুড। আমি বুঝতে পারছি জিনিসটা, কিছু অঙ্ক করাইছে ওদের, একটু দেখে নিন। আর কোনো প্রবলেম হলে আমার অফিসে আসুন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আর কি আপনাদের একটা জিনিস, একটা অঙ্ক করাই দেই ওদের, সবচেয়ে ভালো একটা অঙ্ক করাই দিই। লাস্ট ক্লাস আপনারা কি অঙ্ক করেছেন জানেন তো আমাদের? আচ্ছা যান, আপনাদের একটা অঙ্ক আমরা একসাথে বানাই করি, যান দেখি। গাছ একটু খেয়াল করি আমরা। ধরেন আমার একটা স্প্রিং আছে, বুঝছে? এখন আমি বললাম যে স্প্রিংটা, আমরা ল্যাবে যেরকম এক্সপেরিমেন্ট করি, যে ধরলাম যে স্প্রিংটার ন্যাচারাল লেন্থ লেটস সে 100 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আমি স্প্রিংটার সাথে আমি একটা ম্যাস অ্যাড করে দিলাম, লেটস সে 1 কিলোগ্রাম ম্যাসটা। সো ম্যাসটা যখন অ্যাড করলাম তখন স্প্রিংটা নিচের দিকে আসবে না? there is extension, কারণ ওয়েটটার জন্য। সো লেটস সে আমি বললাম যে এখন নতুন লেন্থ হচ্ছে হলো আপনার 110 সেন্টিমিটার। আমরা কোয়েশ্চেনটা বুঝতে পারছি যে আমার একটা স্প্রিং আছে, ওটা ম্যাস অ্যাড করার আগে ওর অরিজিনাল লেন্থ ছিল 100 সেন্টিমিটার, 1 কিলোগ্রাম ম্যাস অ্যাড করলাম, তারপর লেন্থ হলো কত? 110 সেন্টিমিটার। এখন আপনারা কোয়েশ্চেন করলাম যে হোয়াট ইজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট? দুই মিনিট সময়, ইজি, এটা চিজ অঙ্ক করা হয় না। Actually, 1 kilogram. 100 থেকে 110। এই কাজগুলো যদি পিছু থেকে দেখা যায়। What is the spring constant? Spring constant কত? Basically আমরা কি জানি f is equals to minus kx, এখানে মাইনাসটা কোনো দরকার নাই, কারণ মাইনাসটা আচ্ছা আপনারা করেন, আমরা যা নতুন তাদের জন্য করি, ইজি এটা খুবই। এখন এখানে ফোর্সটা কি? বেসিক্যালি ওয়েটটা, আর আমার ডিসপ্লেসমেন্টটা কত আসে? 100 থেকে 110, সো 10, রাইট?
আর আমার কিন্তু এখানে ইয়েটার দরকার নেই, আমি একটা বার দিয়ে দিই, তাহলে জিনিসটা ইজি হয়ে যায়। কারণ আমি ফোর্সের ডিরেকশন নেই এখানে ইম্পর্টেন্ট, আমার কে এটার ভ্যালুটা ইম্পর্টেন্ট। তার মানে আমি যদি এটা লিখি তাহলে জাস্ট কে এক্স লিখতে পারবো। আমার ফোর্সটা এখানে বেসিক্যালি লিখতে, ওয়েটটা কি এমজি, রাইট? কেটা আমি জানি না, এক্সটা আমি জানি কত, 110 মাইনাস 100 ডিভাইডেড বাই, ইম্পর্টেন্ট আছে 100, কারণ আমার কি মিটারে কনভার্ট করতে হবে না, রাইট? সো আমার এমজিটা কি, এটা তাহলে কত আসতেছে আমার 0.1, রাইট? সো 0.1 কে ইজ ইকুয়ালস টু এম হলো কত, 1 ইনটু 9.8, সো আমার কেটা কত আসতেছে 0.98 নিউটন পার মিটার। না না সরি 98 আসতেছে, ডিভাইড তো 98, হ্যাঁ যে নাম্বার 10 ধরে করছে তাহলে 100, আরো ইজি, বেটার, থ্যাংক ইউ, অঙ্ক আরো ইজি হয়ে গেল। জিরোর মধ্যে 10 ধরে করেন তাহলে এটা কত হয়, 1 ইনটু 110, সো 10 বাই 0.1 100 নিউটন পার মিটার। ইউনিটটা নিউটন পার মিটার কেন বুঝছেন? স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং এর প্রপার্টি, একটা স্প্রিং কত শক্ত এবং কত নরম। স্প্রিং কনস্ট্যান্ট মানে হলো আমার 1 মিটার স্প্রিংটা স্ট্রেচ করতে আমার কতটুকু ফোর্স লাগবে, সো আমার স্প্রিং কনস্ট্যান্টটা কত আসলো 100। এখন আমি বললাম কি, এখন আমার অঙ্ক শেষ হয়নি, যে আমার একটা এক্সটেনশন আসলো এখানে ওয়েটটা দেওয়ার পরে, আমি ওকে ফার্দার 10 সেন্টিমিটার নিচে নিয়ে গেলাম। আমি বোঝেন নাই, বুঝা দিচ্ছি।